তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের মাধ্যমিকের 744 নম্বর পেজ এবং হচ্ছে 764 নম্বর পেজের এবিটিএ ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সমাধান। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আশা করি তোমাদের আগে যে প্রিভিয়াস ভিডিওগুলো দিয়েছি আমি সেগুলো তোমাদের প্রচুর উপকারে লেগেছে এবং আমাদের এবিটিএ মাধ্যমিক শেষের পথে আর মাত্র 4টে সেট বাকি আছে। তো আর দুদিন আমরা ভিডিও আপলোড করলে আমাদের এবিটিএ সম্পূর্ণ সমাধান শেষ হয়ে যাবে। এরপর আমরা অধ্যায়ভিত্তিক অঙ্ক সাজেশন নিয়ে আলোচনা করব। তো যারা পুরোনো ভিডিওগুলো দেখে আসোনি, দেখো ওপরে আই বাটনের লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লিক করে 2025 সালের এবিটিএর সম্পূর্ণ সমাধান তোমরা দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম পেজ 744 নাম্বার যে পেজ, সেই 744 নম্বর পেজ অর্থাৎ ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ প্রশ্ন উত্তরের আলোচনা। তো প্রথম যে প্রশ্নটা বলেছে, একের দাগের প্রশ্নটা, ওজোন স্তর ধ্বংস করে কে? অপশান বি হবে NO2। আমি একটু স্পিডে বলার চেষ্টা করবো যাতে কম সময়ে আমি অ্যান্সার করাতে পারি। নেক্সট হচ্ছে 1.2, W/M সমীকরণে এম রাশির একক কী? তো W/M এটা কার সাথে সমান হয়? মোলের সাথে সমান হয়। তো এখান থেকে এম কি হবে? এম হয়ে যাবে W/মোল, এবং ডব্লুটাকে আমরা কি বলি? কেজি বলি। ভরের ভরের যে একক কেজি এবং এটা মোল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, কেজি মোল ইনভার্স। আচ্ছা, নেক্সট 1.3 প্রশ্নটা বলছে প্রদত্ত কোন গ্যাসটি এনটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে রাখে? তো যার আণবিক গুরুত্ব সেম হবে সেইটা হচ্ছে এসটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে থাকে। তো NH3 আণবিক গুরুত্ব কত? নাইট্রোজেনের 14 এবং হাইড্রোজেনের 3 × 1, তাহলে কত হবে? 17। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 17 গ্রাম অ্যামোনিয়া এসটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে থাকে। নেক্সট 1.4 কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? তো এটা হচ্ছে উত্তর লেন্সের। উত্তর লেন্সে অনেকটা ছোট দর্পণের মধ্যে দিয়ে আমরা অনেকটা জায়গা দেখতে পারি, সেই জন্য উত্তর লেন্সের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক। নেক্সট 1.5 কোনো পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতা যদি কে হয়, তাহলে তাপীয় রোধাঙ্ক কী হবে? 1/k হবে। কত হয়ে যাবে? 1/k, অর্থাৎ অপশান বি, কে ইনভার্স, যেটাকে আমরা বলি 1/k মানে কে ইনভার্স। নেক্সট 1.6 প্রশ্ন কি বলেছে? 1.6 প্রশ্ন বলেছে 20 সেন্টিমিটার ফোকাস যুগের একটি উত্তল লেন্স থেকে সৎ বস্তুর দূরত্ব কত হলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে? তো প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 মানে V/U = 1, তার মানে V = U, অর্থাৎ বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সেম হবে। এবং সেটা কখন সম্ভব? যখন বস্তুটিকে আমরা কোথায় রাখবো? বস্তুটিকে 2F ডিস্ট্যান্সে রাখবো, 2F দূরত্বে রাখবো। বোঝা গেছে? কত দূরত্বে রাখবো? বস্তুটিকে 2F দূরত্বে রাখবো। তাহলে এফ কত বলে দেব? ফোকাস দূরত্ব 20, তাহলে 2F মানে 2 × 20 সেন্টিমিটার, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 40 সেন্টিমিটার। তাহলে এখানে বস্তুর দূরত্ব কত হবে? তো সঠিক অ্যান্সার হবে বস্তুর দূরত্ব 40 সেন্টিমিটার হবে। আচ্ছা, নেক্সট তড়িৎচালক বলের এসআই একক কী? তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে জুল পার কুলম্ব ইনভার্স, অর্থাৎ এখানে W/কিউব, এটা হচ্ছে তড়িৎচালক বলের একক, জুল পার হচ্ছে কুলম্ব। বোঝা গেছে? আচ্ছা, 1.8 এটা কী হচ্ছে? বোট কোন ভৌত রাশির একক? তো এটা সঠিক অ্যান্সার হবে তড়িৎ শক্তির একক। নেক্সট 1.9 কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? তো সিজিয়ামের বিজারণ ক্ষমতা সর্বাধিক। তো একটা শ্রেণী বরাবর যদি আমরা ওপর থেকে নিচে নামি, ওপর থেকে নিচে নামলে তার বিজারণ ক্ষমতা ক্রমশ কী হয়? বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। আচ্ছা, নেক্সট 10-এর দাগে যে প্রশ্নটা বলছে প্রদত্ত কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর বা অনধিক ভর, এটা ভুল দিয়েছে, এটা হবে আণবিক ভর কথাটি প্রযোজ্য। এটা হয়ে যাবে আণবিক ভর কথাটি প্রযোজ্য। তো এটা হচ্ছে আইনি প্রযোজ্য আর নয় বলেছে। আচ্ছা, প্রদত্ত কোন যৌগটির ক্ষেত্রে অনধিক ভর কথাটি প্রযোজ্য নয়? আচ্ছা, এটা আণবিক হবে নি, সরি, এটা অনধিকই হবে। আচ্ছা, নেক্সট 1.10 কী বলেছে? কোন যৌগটির ক্ষেত্রে অনধিক ভর কথাটি প্রযোজ্য নয়? তো সঠিক অ্যান্সার হবে NaCl। বোঝা গেছে? এই অনধিক ভর কথাটি এটা সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। অনধিক ভর কথাটি, এই যে অনধিক ভর, এটা কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তো যেহেতু এখানে NaCl তড়িৎযোজী যৌগ, সুতরাং অনধিক ভর কথাটি এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 11টা নিউক্লিক রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার ভারী জল। প্রদত্ত কোন মৌলটির আয়নন বিভব সর্বাধিক? এটা হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের আয়নন বিভব সর্বাধিক। নেক্সট 13 প্রশ্নটা, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু? তো সঠিক অ্যান্সার হবে জিঙ্ক। এছাড়া জিঙ্ক ছাড়াও আরও কী কী নির্গত করা হয়? আয়রন এবং লেড, অর্থাৎ Fe এবং Pb, এইগুলোও নিষ্কাশন করা হয়। নেক্সট 14টা কী বলছে? অ্যাসিটালডিহাইডে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত কী? তো এটা হচ্ছে CHO।
এটা হচ্ছে অ্যাসিটালডিহাইডের সংকেত। এখানে সিও হচ্ছে তোমার কিটোন, ওএইচ হাইড্রক্সিল এবং সি ডবল এইচ অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বলি অ্যাসিড গ্রুপ। আচ্ছা নেক্সট 15টা পিতলের উপাদান কি? পিতলের উপাদান কপার এবং জিঙ্ক, অর্থাৎ অপশান বি এরটা সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট হচ্ছে 2 অধ্যায়ের প্রশ্নে আমরা চলে যাব। 2 অধ্যায়ের প্রশ্নটা কি বলছে? তাপন মূল্যের একক কি? তাপন মূল্যের একক হচ্ছে কিলোজুল পার কেজি, এটা হচ্ছে এসআই একক। এসআই একক হচ্ছে কিলোজুল পার কেজি। আচ্ছা অথবা একটা মিথেন হাইড্রেটের সংকেত কি? তো মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 ইন্টু হচ্ছে 23H2O, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। আচ্ছা বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ, বৈপরীত্য উত্তাপ মানে যদি উচ্চতা বাড়ে, উচ্চতা বাড়ার সাথে উষ্ণতাটাও কী হবে? উষ্ণতাও বাড়তে থাকবে। তো এটা সঠিক অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, বোঝা গেছে? এটা সঠিক অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে 2.3, যে একই চাপ ও একই উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয় এবং এর মান হচ্ছে 22.4 লিটার। তো এটা হচ্ছে সঠিক কথা। আচ্ছা নেক্সট প্রশ্ন 2.4, কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? তো এটা যাবে 373 কেলভিন। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে স্ফুটনাঙ্ক এবং কেলভিনে নিয়ে যেতে গেলে আমাদেরকে 273 যোগ করতে হয়। তাহলে সঠিক অ্যান্সার যাবে 100 প্লাস 273, তার মানে অ্যান্সার হয়ে যাবে 373 কেলভিন। আর 2.5, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়? তো অবতল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা অথবা একটা কাঁচের স্ল্যাবে আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, কারণ শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে, কোনো বিচ্যুতি ঘটে না। আচ্ছা 2.6, কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এটা হচ্ছে লম্ব আপাতনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে আমি লিখে দিলাম লম্ব আপাতনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লম্ব আপাতন, তো লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। 2.7 কি বলেছে? কোন যন্ত্র তড়িৎ প্রবাহতা তড়িৎ প্রবাহতা মাপতে ব্যবহার করা হয়? তো এটা হয়ে যাবে অ্যামমিটার। এটা হয়ে যাবে অ্যামমিটার, হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে ব্যবহার করা হয়। আর ভোল্টমিটার হচ্ছে বিভব মাপতে ব্যবহার করা হয়। আচ্ছা অথবাটা কোন নিয়ম দ্বারা বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়? এটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এটা হয়ে যাবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা, বোঝা গেছে? ফ্লেমিংয়ের কোন নিয়ম দ্বারা? বামহস্ত নিয়ম দ্বারা। আচ্ছা নেক্সট 2.8 এর কোশ্চেনটা কী বলেছে? স্থির আয়তনে নির্দিষ্ট গ্যাসের পি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী হবে? তো 2.8-এরটা আমরা জানি পি ভ্যারিসেস টি, অর্থাৎ পরম উষ্ণতার সাথে টিটা সমানুপাতিক। তো পি বনাম টি যদি আমরা লেখচিত্র আঁকি এখানে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হয়ে যাবে, মূল বিন্দুগামী স্ট্রেট লাইন হয়ে যাবে। আচ্ছা নেক্সট 2.9, একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কোণে নির্গত মৌলটির পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হয়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে 1 একক বেড়ে যায়। 1 একক বেড়ে যায়, বোঝা গেছে? বিটা বেরোলে পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। নেক্সট 2.10 কী বলছে? 2.10 বলছে এমন একটি যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণে তড়িৎযোজী ধর্ম প্রদর্শন করে। তো এটা হয়ে যাবে HCl। এটা কী হয়ে যাবে? HCl। HCl এমনি অবস্থায় সমযোজী, কিন্তু যদি জলীয় দ্রবণে মেশানো হয় তাহলে সেটা তড়িৎযোজী ধর্ম প্রদর্শন করবে। দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি তড়িৎযোজী পদার্থের উদাহরণ কি? NaCl, বা এটাকে আমরা নুন বলি, খাদ্য লবণ। বোঝা যাচ্ছে কী বলা হয়? নুন বলা হয়। আচ্ছা এরপর আমাদের ম্যাচিং আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সাথে ক্যালসিয়াম হবে আমাদের। আচ্ছা কপারের সাথে কী হবে? কপারের সাথে চালকোসাইড হয়ে যাবে। সন্ধিগত মৌলের সাথে কপার হয়ে যাবে এবং আয়রনের সাথে সিডারাইট হবে। তো সিডারাইটের সংকেত হচ্ছে FeCO3, এটা হচ্ছে সিডারাইটের সংকেত। আচ্ছা নেক্সট, তামার ওপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হয়? এটা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। আমি সংকেতটা লিখে দিয়েছি, বারবার কোশ্চেনটা করা হয়েছে। KAgCN, এটার নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, বোঝা গেছে? আর্জেন্টো সায়ানাইড, এটার নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। নেক্সট অথবাটির মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম, এটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আচ্ছা নেক্সট প্রশ্ন 2.14, ধাতুমূলক সনাতনে H2S এর কোন ধর্ম প্রয়োগ করা হয়? এটা দ্রবণীয়তা ধর্ম। কোন ধর্ম? দ্রবণীয়তা দ্রবণীয়তা ধর্ম প্রদর্শন করা হয়। এবং ধাতবমূলকের সাথে H2S মিশে গিয়ে যেটা অদ্রবণীয় একটা পদার্থ তৈরি করে, যেটা কখনো কালো হয় এবং অন্যান্য রঙের হয়, বোঝা গেছে? আচ্ছা অথবা টেসমেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? এটা সঠিক অ্যান্সার অ্যামোনিয়া গ্যাস। কোন গ্যাস? NH3, অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে H2SO4 শিল্প প্রস্তুতিতে, H2SO4 শিল্প প্রস্তুতিতে
SO2 উৎপাদনের জন্য কোন খনিজকে বায়ুতে দহন করা হয়? এটা সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে FeS2। তো এটার নাম হচ্ছে আয়রন পাইরাইটিস। এটার নাম হচ্ছে আয়রন পাইরাইটিস। বোঝা গেছে? আয়রন পাইরাইটিস। আচ্ছা, নেক্সট হচ্ছে 2.16 ফ্লোরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের ফ্লোরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? তো এটা আমি লিখে দিয়েছি, দেখো 2.16 কোয়ালাইট, সংকেতটাও এখানে লেখা আছে। আচ্ছা, তারপর 2.17 জেডেন। জেডেন এখানে জারণযোগ্য কত পাওয়ার? 0। কপারের 2+, Zn2+ এবং কপারের জারণ স্তর কত? 0। তাহলে বিক্রিয়াতে জারক ও বিজারক পদার্থের নাম লিখতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো জেডেন জিরো থেকে কত হচ্ছে? Zn2+ হচ্ছে। তার মানে জেডেনটা পজিটিভ হচ্ছে এবং কপারটা 2+ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। তার মানে জেডেনের কী হচ্ছে? জারণ হচ্ছে। জেডেনের কী হচ্ছে? জারণ। এবং কপারের কী হচ্ছে? কপারের হচ্ছে বিজারণ। কপারের কী হচ্ছে? 2+ থেকে জারণ স্তর কমে যাচ্ছে, সেই জন্য কপারের হচ্ছে বিজারণ। তো আমরা কি শিখেছি? যার জারণ ঘটে সেটাকে আমরা বিজারক দ্রব্য বলি। যেটা জারণ ঘটে সেটাকে আমরা কী দ্রব্য বলি? বিজারক দ্রব্য। তাহলে জিঙ্ক হচ্ছে বিজারক দ্রব্য। জিঙ্ক কী দ্রব্য? জিঙ্ক হচ্ছে বিজারক দ্রব্য। আর কপারটা কী হচ্ছে? কপারটা হচ্ছে জারক দ্রব্য। এটা কী দ্রব্য? এটা হচ্ছে জারক দ্রব্য। বোঝা গেছে? যার বিজারণ ঘটে সেটা জারক দ্রব্য হয় এবং যার জারণ ঘটে সেটা বিজারক দ্রব্য হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি বলছে? 2.18 ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহার করা হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথিলিন ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? ইথিলিন। তো আমরা এখানে লিখে দিচ্ছি ইথিলিন ব্যবহার করা হয়। তো এটা হয়ে যাবে ইথিলিন ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অথবাটা ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। বিক্রিয়াটা যদি আমরা লিখে দিই, দেখো ইথাইল অ্যালকোহল C2 CH3 CH2OH এর সাথে সোডিয়ামের বিক্রিয়ায় যদি বিক্রিয়া করে তাহলে এটা হয়ে যাবে CH3CH2ONA প্লাস হচ্ছে H2। এটা হচ্ছে তোমাদের বিক্রিয়া এবং এই বিক্রিয়াতে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। বোঝা যাচ্ছে? এখানে আমরা তীর চিহ্নটা দিয়ে দিলাম, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার জন্য এটা তীর চিহ্ন দেওয়া হলো। বোঝা যাচ্ছে? বিক্রিয়াটা ব্যালেন্স করা নেই, তাই এখানে সমান চিহ্ন না দিয়ে তোমরা তীর চিহ্ন ইউজ করবে। তাহলে আমরা কোন গ্যাস নির্গত হয়? হাইড্রোজেন গ্যাস। তো আমরা 744 নম্বর পেজের সম্পূর্ণ আলোচনা করে দিলাম। এবার নেক্সট পেজ যেটা আমাদের আছে 764 নম্বর পেজ। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলেছে? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি? তো ইউভি রশ্মি। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 2-এরটা, কোনো গ্যাসের অণুর সংখ্যা n এবং মোল সংখ্যা n হলে n/n এর মান কত? দেখো এটা আমি সম্পর্ক লিখে রেখেছি। কোনো গ্যাসের এই সম্পর্কটা তোমরা মনে রাখবে। কোনো গ্যাসের অণুর সংখ্যা যদি n হয় এবং মোল সংখ্যা যদি n হয় আর অ্যাভোগাড্রো সংখ্যা যদি na হয়, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে n=n * অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখান থেকে n/n যদি করি তাহলে আমরা লাস্ট অফ দি অ্যান্সার কী পাচ্ছি? অ্যাভোগাড্রো সংখ্যা। তো এই n এর মান, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত হয়? অপশান এ 6.022 × 10⁻23t। আচ্ছা, নেক্সট 1.3 গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের অনুপাত কত? তো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি d হয় তাহলে আণবিক গুরুত্ব হয় 2d। তো এদের অনুপাত হয় 1:2। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1:2। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 1.4। 1.4টা কী বলছে এখানে? 1.4টা বলছে আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে? 1 হবে। কেন? উভয়েরই মান হচ্ছে 1/273 ইনভার্স। তো দুজনেরই যদি অনুপাত করি কত পেয়ে যাবো আমরা? 1 পেয়ে যাবো। 1.5এরটা, কোনো আলোক মাধ্যমে আলোর যদি বেগ বৃদ্ধি পায় তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কী হয়? কমে যায়। মাধ্যমের প্রতিসরাঙ্ক কমবে মানে সেই মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পাবে। আচ্ছা, 1.6 এর প্রশ্ন কি বলছে? নিচের আলোগুলোর মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? তো যার তরঙ্গ দৈর্ঘ্য এগুলোর মধ্যে বেশি তার বিক্ষেপণ কম। আমরা এই ফর্মুলা জানি, র্যালের যে স্ক্যাটারিংয়ের ফর্মুলা I ভ্যারিসেস 1/λ²/4। তো এখানে যে কটা রং দিয়েছে সবার মধ্যে হলুদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তো সেই জন্য এর হচ্ছে বিক্ষেপণ কী হবে? সবচেয়ে কম হবে। কীভাবে মনে রাখবে? পে, নি, আ, স, ও, ক, লা। তো এই দিক থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে কী হয়? কমতে থাকে, বা এই দিক থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো ল্যামডার মানটা এইদিকে আস্তে আস্তে বাড়তে থাকে। তো সবচেয়ে বেশি লালের বেশি, তারপর কমলার বেশি, তারপর হলুদের বেশি। বোঝা যায়? তার মানে হলুদের সবচেয়ে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি এইখানের ক্ষেত্রে যে রঙগুলো দিয়েছে, সুতরাং এর বিক্ষেপণ সবচেয়ে কম হবে। আচ্ছা, 7-এরটা প্রশ্নটা কী বলছে? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ারকে চিহ্নিত কে করে? তো V=IR। তাহলে I= হয়ে যাবে V/R। আচ্ছা, ভি এর মান কি? ভোল্ট। আর আর এর মান হচ্ছে ওহম। বোঝা গেছে? তো এদেরকে যদি আমরা তুলে দিই ভোল্ট, ওহম, ইনভার্স, তো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার।
আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 18টা ডিসি এর কম্পাঙ্ক, ডাইরেক্ট কারেন্টের কোনো কম্পাঙ্ক থাকে না, তো শূন্য আর হয়ে যাবে, এসি হলে তবে সেটার কম্পাঙ্ক থাকে। আচ্ছা, নেক্সট 1.9 বিটা কণাকে প্রকাশ করা হয় -1E0 আর পজিট্রনকে প্রকাশ করা হয় +1E0। এটা হচ্ছে পজিট্রন, মনে রাখবেন, পজিট্রন, বোঝা গেছে, পজিট্রনকে +1E0 দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, নেক্সট তারপরে প্রশ্নটা কি বলছে, একা মেন্ডেলিভ একা সিলিকন কাকে বলেছিলেন? জার্মেনিয়ামকে বলেছিলেন। 11 প্রশ্নটা অক্সিজেন -O2- এর মধ্যে সবচেয়ে স্থায়ী কোনটি? তো দেখো O2- অ্যাকচুয়ালি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কটা? 6টা। অক্সিজেনের লাস্ট কক্ষপথে কটা? এটা হচ্ছে লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন। এবার যদি O2- হয় তাহলে লাস্ট কক্ষপথে কটা হয়ে যাবে? 8টা ইলেকট্রন। তো 8টা ইলেকট্রন হলে সে বেশি সুস্থিত হয়, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হবে। আচ্ছা, প্রশ্নটা কি, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কে উৎপন্ন হয়? তো ক্যাথোডে Na উৎপন্ন হবে, কারণ NaCl এর কী হয়, Na প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস হয়, এবং প্লাসটা সবসময় নেগেটিভ পাতের দিকে যাবে, এবং নেগেটিভ পাতটা কি, নেগেটিভ পাত হচ্ছে ক্যাথোড, তাহলে ক্যাথোডে উৎপন্ন হবে সোডিয়াম। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 13টা কী বলেছে? 13 প্রশ্নটা বলছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের সময় অ্যামোনিয়া প্রস্তুতিতে N2:H2 এর অনুপাত কত? দেখো বিক্রিয়াটা এক অণু N2 এবং 3 অণু H2 মিলে অ্যামোনিয়া উৎপন্ন করে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1:3। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? সঠিক অ্যান্সার 1:3। আচ্ছা, নেক্সট 14টা ইস্পাতে কার্বন থাকে 0.15 থেকে 1.5%। 15টা অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে জুট বিক্রিয়া, যাতে ডাবল বন্ড এগুলো ভেঙে কিসে পরিণত হয়? সিঙ্গেল বন্ডে পরিণত হয়। আবার অ্যালকাইনেরও কিন্তু জুট বিক্রিয়া দেখা যায়, বোঝা গেছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জুট বিক্রিয়া। এবার বিভাগ ক্ষয়ের দিকে চলে যাবে। বিভাগ ক্ষয়ের প্রথম কোশ্চেন বলছে পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তরে সর্বাধিক ক্ষয়প্রাপ্ত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আন্টার্কটিকা। সঠিক অ্যান্সার 2.1 হয়ে যাবে, আন্টার্কটিকা হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে আমি লিখে দিয়েছি দেখো আন্টার্কটিকা। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি ভালো করে, আন্টার্কটিকা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো আন্টার্কটিকা, আন্টার্কটিকা। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা, তোমার যে প্রশ্নটা বলছে কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না, কার্বন ডাইঅক্সাইড নাকি N2O? তো এখানে সঠিক অ্যান্সার যাবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, কিন্তু ওজোন স্তরকে ক্ষতি করে না। আচ্ছা, নেক্সট 2.2 তুষার জ্বালানি কাকে বলে? এটা সঠিক অ্যান্সার মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটকে তুষার জ্বালানি বলা হয়। 2.3 সত্য মিথ্যা লেখো। PV/T ধ্রুবক হলো বাস্তব গ্যাসের সমীকরণ, না, বাস্তব গ্যাস সমীকরণ PV = N/T। তো এখানে যেহেতু মোল সংখ্যার কোনো উল্লেখ করা নেই, দেখো মোল সংখ্যা ধ্রুবক কোন ক্ষেত্রে ধ্রুবক হবে? কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা 1, কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা 2, কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা 3। যদি গ্যাসটা স্পেসিফিক বলে দিত তাহলে মোল সংখ্যা সেক্ষেত্রে ধ্রুবক হতো, আর বোঝা গেছে, সেক্ষেত্রে আমরা বলতাম এটা বাস্তব গ্যাসের সমীকরণ। মাথায় ঢুকেছে? আর ধ্রুবক, কিন্তু এন তো ধ্রুবক নয়, এন বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, তো এটা হচ্ছে, এটা মিথ্যা হয়ে যাবে। যদি বলতে হ্যাঁ অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে পারফেক্ট। যদি বলতো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও তো পারফেক্ট। মাথায় ঢুকেছে? কিন্তু হাইড্রোজেন গ্যাসের যদি বিভিন্ন গ্রাম হয়, 10 গ্রাম, 15 গ্রাম, 30 গ্রাম, তাহলে সেক্ষেত্রে মোল সংখ্যা ভেরিয়েশন হবে, মোল সংখ্যা চেঞ্জ হবে। তো সুতরাং এটাকে আমরা বাস্তব গ্যাসের সমীকরণ বলতে পারি না। 2.4 গ্যাসের ব্যাপনের কারণ কি? গ্যাসের ব্যাপনের কারণ হচ্ছে ঘনত্বের পার্থক্য। কিসের পার্থক্য? ঘনত্বের পার্থক্য হচ্ছে গ্যাসের ব্যাপনের কারণ, ঘনত্বের পার্থক্যের জন্য। অর্থাৎ বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গার দিকে গ্যাসের অণুগুলি চলে যায়, এটাকে আমরা ব্যাপন বলছি। আচ্ছা, 2.5 ইঞ্জিন হাউসের পরীক্ষা থেকে আমরা কি প্রমাণ করতে চাই? যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন। তো 2.5 বিভিন্ন পদার্থের বিভিন্ন পদার্থের বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন। তাপ পরিবাহিতাঙ্ক বাহিতাঙ্ক আলাদা, বোঝা গেছে, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে আলাদা। আচ্ছা, নেক্সট প্রশ্ন 6-এর প্রশ্নটা, 2.6-এর প্রশ্নটা ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নটা আমি বহু সেটে করিয়ে দিয়ে তোমাদের এসে গেছি, তো এটা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাবে কি কি অ্যান্সার হবে। তো উত্তর দর্পণ কখন সদ্বিম্ব গঠন করবে, এটা আমি তোমাদের কমেন্ট সেকশনের জন্য ছেড়ে দিচ্ছি, প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে। আচ্ছা, নেক্সট, অথবা একটা গলীয় দর্পণকে জলের ওভালে ফোকাস দূরত্বের কীরূপ পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, কারণ দর্পণ হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্কের ওপর নির্ভর করে না। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি কোনো পরিবর্তন হবে না। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন হবে না, বোঝা গেছে, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, নেক্সট, আপাতন কোণ কত ডিগ্রি হলে চ্যুতি সর্বনিম্ন হয়? আপাতন কোণ 0 ডিগ্রি হলে চ্যুতি হয় সর্বনিম্ন। আচ্ছা, 1 কুলম্ব সমান কত? 3 × 10⁹ ESU, 3 × 10⁹ ESU।
2.9 লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে? তো এটা হবে শক্তি সংরক্ষণ নীতিকে। কাকে? শক্তি সংরক্ষণ নীতিকে। মাথায় ঢুকেছে? আচ্ছা, এটি কি দিয়ে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল উদাহরণ কত হবে? ইউরেনিয়াম 238 হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ম্যাচিং করতে দিয়েছে। ম্যাচিংয়ে আচ্ছা, প্রথমটা টেফলন কী হবে? টেফলন হবে পলিমার, আমি সাইডে করে দিয়েছি। টেফলন হয়ে যাবে পলিমার। অ্যামোনিয়াম সালফেট হচ্ছে রাসায়নিক সার। বঞ্চে উপস্থিত হচ্ছে তোমার টিন। থার্মির মিশ্রণ লাগে অ্যালুমিনিয়াম। তারপরে CaCa2 লুইস ডট গঠন করতে বলেছে 2.12। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2882, অর্থাৎ লাস্ট কক্ষপথ দুটো ইলেকট্রন আছে। ক্লোরিন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 287। মাথায় ঢুকেছে? তাহলে এখানে আমরা ক্যালসিয়াম রেখে দিলাম এবং ক্যালসিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন? লাস্ট কক্ষপথ দুটো ইলেকট্রন আমরা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তারপরে এখানে কি আছে? ক্লোরিন আছে। ক্লোরিনের লাস্ট কক্ষপথে কটা? এইখানে একটা ক্লোরিন আছে এবং এখানে একটা ক্লোরিন আছে। তো লাস্ট কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে? 7টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। এরও হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7। তো এইখানে কি করবে? এই একটা ইলেকট্রন একে দিয়ে দিবে আর এই একটা ইলেকট্রন হচ্ছে একে দিয়ে দিবে। দিয়ে এরা কী গঠন করবে? তো দিয়ে গঠন করবে Ca2 প্লাস, প্লাস হচ্ছে 2Cl মাইনাস, এবং এখান থেকে গঠন হয়ে যাবে CaCl2, অর্থাৎ আয়নীয় যৌগ গঠন করবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 13টা 17 নম্বর শ্রেণীর মৌলগুলি অক্সাইড এর প্রকৃতি কীরূপ? তো এটা হচ্ছে অ্যাসিড ধর্মী অক্সাইড। আচ্ছা, কোনো দ্রব্যে সোনার প্রলেপ দিয়ে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়? এটা পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম, আমি এখানেই লিখে দিচ্ছি পটাশিয়াম অরোসায়ানাইড। রূপার হলে আর্জেন্টো আর সোনা হলে অরোসায়ানাইড। বোঝা যাচ্ছে? পটাশিয়াম অরোসায়ানাইড। আচ্ছা, নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজনের অনুপাত। তো এটা যাবে 1:8। তো কী করে 1:8 হচ্ছে? দেখো নিচে আমি দেখিয়ে দিয়েছি। তো যখন বিক্রিয়াটা হয় তখন বিক্রিয়াটার ক্ষেত্রে হয় 2:2 এবং অক্সিজেনের বিক্রিয়ায় 2:2 গঠন করে। তো এখানে এর গ্রাম কত হচ্ছে? আণবিক গুরুত্ব 4, এখানে অক্সিজেনের 32। তো এদের মোলার অনুপাত হয় 2:1, কিন্তু ওজনের অনুপাত বললে কত হয়? 4:32 সমান 1:8 হবে। বারবার কোশ্চেনটা অনেকবার দিয়েছে। কপার তড়িতের দ্বারা CuS বোর্ডে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? তো ক্যাথোডে কপারই উৎপন্ন হয়। কী উৎপন্ন হয়? কপারই উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে একটি সন্ধিগত মৌল উদাহরণ কী হবে? জিঙ্ক হয়ে যাবে সন্ধিগত মৌল। আচ্ছা, একটি ধাতু গল্পের উদাহরণ কী হবে? ধাতু গল্পের উদাহরণ হয়ে যাবে সিলিকন জার্মেনিয়াম। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, নেসলার বিকারক কি? নেসলার বিকারক হচ্ছে, দেখো এখানে আমি সুন্দর করে তোমাদের জন্য লিখে দিয়েছি, ওপরে তোমরা লিখে নাও যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড অর্থাৎ K2HgI4। K2HgI4 এর জলীয় দ্রবণকে সংকেতটা হয়ে যাবে K2HgI4। বোঝা গেছে? এর যে জলীয় দ্রবণ, এর জলীয় দ্রবণকে আমরা কি বলি? নেসলার বিকারক বলি। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে? তার পরবর্তী প্রশ্ন বলছে একটি বিজারক গ্যাসের নাম লেখো। তো একটি বিজারক গ্যাসের নাম হলো H2S। একটি বিজারক গ্যাসের নাম কি হলো? H2S। 2.8, একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ কী হবে? সমস্ত প্রাকৃতিক পলিমারই জৈব ভঙ্গুর পলিমার। তো স্টার্চ হবে, সেলুলোজ হবে, স্টার্চ হয়ে যাবে, সেলুলোজ হয়ে যাবে ইত্যাদি। আরও অনেক কিছু হতে পারে। আচ্ছা, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের 764 নম্বর পেজে সম্পূর্ণ আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।